নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকেই। 1 অক্টোবর বুধবার, সময় এখন সন্ধ্যা 7টা বাজে। এটা গতকালের ভিডিও, অল্প একটুখানি শ্যুট করেছিলাম। গতকাল মহা অষ্টমী গিয়েছিল, তো সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল বলে বাগানে চলে এসেছিলাম। কিছুটা ফুল তুলে নেব, দুর্গা মায়ের চরণে দেবো বলে ভোরবেলা খানিকটা ফুল তুলে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু অন্যান্য দিনের তুলনায় কালকে যেহেতু বেশ মেঘলা মেঘলাই ছিল, তাই একটু চিন্তাও লাগছিল। অন্য দিনগুলোতে খুব স্বাধীনভাবে ঘুরেছিলাম, ভোরবেলা গাছে জল দিয়ে বেরিয়ে পড়তাম এবং আসতাম সেই সন্ধেবেলা বা রাতের বেলা। ততক্ষণে গাছগুলো একেবারেই ঠিকঠাক থাকতো। কিছু কিছু গাছ ঝিমিয়ে গেলেও বিকালে হতে না হতে আবার সবুজ এবং সতেজ হয়ে যেত, রোদের তাপটা যেহেতু কমে যাচ্ছিল। কিন্তু গতকাল দেখছি ভোর থেকেই একটু মেঘলা মেঘলা ছিল, সেই জন্য একটু চিন্তা লাগছিল যে শীতের চারাগুলো নষ্ট যাতে না হয়ে যায়। এক বন্ধু জিজ্ঞাসা করেছেন বোগেনভিলিয়া গাছে এত ফুল কিভাবে হয়েছে, পরিচর্যাটা কি বা খাবার কিভাবে দিতে হবে, কাটিং কখন করতে হবে। আমি সবই ভিডিওর মাধ্যমে এর আগেও জানিয়ে দিয়েছি। তবু নতুন বন্ধুদের উদ্দেশ্যে এবং পুরনো বন্ধুদের উদ্দেশ্যেও আবার একবার দেখিয়ে দেবো। তবে এই পুজো টুজোগুলো কাটুক, তারপর নিশ্চয়ই দেখিয়ে দেবো। এখন যেহেতু মাটির কাজ কয়েকটা দিন বন্ধ রেখেছি, বাঙালিদের পুজো মানে তো বুঝতেই পারছেন ভীষণ আবেগে ভরা। এই সময় বাগানের কোনো কাজই আমি ঠিকভাবে করছি না, শুধুমাত্র কিছু ফুল তুলছি আর দু একটা করে সবজি, সেটাও ঠিকভাবে তুলতেও পারছি না, যেহেতু রান্নাটাই তো ঠিকভাবে করছি না, বাইরে থেকেই খাওয়া হচ্ছে। আর আমি আমার মতো শুধুমাত্র করে নিচ্ছি কোনো রকমভাবে, যেহেতু আমি মাছ মাংস ছোঁয়াটাও পর্যন্ত খাই না, সেই কারণে। বেরাবার আগে আমরা কিছুটা ফুল তুলে নেব। ওই যে বললাম মা দুর্গার পায়ে চরণে দেবো বলে প্রত্যেকবারই কিন্তু আমি আমার বাগানের ফুল তুলে নিই প্রতিটা দিনেই। পাড়াতে যে পুজোটা হয় সেই পুজোতে আমি কিন্তু আমার গাছের ফুল অবশ্যই দিই। আর দেখুন পাখিগুলো কত সুন্দরভাবে উড়ছে চারিদিকে, এত ভালো লাগে পাখিদের আনাগোনা। এই যে আমার বাবুও একেবারে রেডি হয়ে গিয়েছে, তবে বাগানে এলে ওকে তো আসতেই হবে। তবে শুধুমাত্র আমার বাবুই নয়, আমার মেয়েও কিন্তু ছাদে এসেছে। ও ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। আর এদিকে ঝিঙে গাছের ঝিঙেগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যাচ্ছে, এরপর জালি পড়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তাই ভাবছি আজকে দেখে গেলাম, কালকে কিন্তু অতি অবশ্যই এগুলোকে সবই তুলে নিতে হবে। আর কচি কচি ঝিঙে দিয়ে পোস্ত রান্না করলে দারুণ খেতে লাগে। তবে শুধুমাত্র যে পোস্ততেই ভালো লাগে তা না, ঝিঙে চচ্চড়িও ভীষণ ভালো লাগে, এমনকি শুক্তোতে দিলেও ভালোই লাগে। আর অনেক যেহেতু ঝিঙে পড়েছে, সেই ঝিঙেগুলো যদি না তুলি তাহলে নতুন করে কিন্তু আর ফুল আসবে না। সেই কারণেই এই ঝিঙেগুলোকে তোলা খুবই দরকার। এপাশেও ঝিঙেটা বেশ বড় হয়ে গেছে, আর মেঘলা মেঘলা দেখে যে সমস্ত মাটিগুলো শুকনো হচ্ছিল কদিন ধরে, সেই সব কিছু চাপা দিয়ে দিয়েছি যাতে বৃষ্টি হলে ভিজে না যায়। ভিজে গেলে কাজটা বেড়ে যাবে, আবার নতুন করে আমাকে শুকনো করতে হবে। কারণ শীতের গাছে তেমন কিছুই এখনো পর্যন্ত করা হয়নি, তেমন ঠান্ডাই তো পড়েনি, সেই জন্য তেমন কোনো কাজ করতেই পারছি না। তার মধ্যে পুজো এসে গিয়েছে, সেই কারণেই সমস্ত কিছু ঢেকে দিলাম। বাকি ছোটো চারাগুলোকে একটুখানি সাইডে সাইডে রাখলাম। এখানে জবা গাছের পেছনে যে বরবটি গাছগুলো রয়েছে সেখানে কিন্তু আবারও অনেক বরবটি হয়েছে, সেগুলোও তোলার মতো হয়ে গিয়েছে। বরবটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই যে সপ্তাহে সপ্তাহে তুলে নিচ্ছি, মানে 4-5 দিনের মধ্যেই রেডি হয়ে যাচ্ছে। আমি সবজি গাছ যেহেতু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সবজি হতেও শুরু হয়ে যায়, সেই কারণে সবজি গাছ কিন্তু আগে পরে বসাতে হয়, একসাথেই সব সবজি বসাতে নেই। ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আর আমাদের বাড়ি থেকে 10 মিনিটের পথেই পড়ে এই নার্সারিটা। বেশিরভাগ গাছ কিন্তু আমি এখান থেকেই আনি, আবার গোবর সার টোবর সার যদি কম পড়ে সেখান থেকেও আনি, মাঝে মধ্যে ভার্মি কম্পোস্টও নিয়ে আসি। আর এই কদিনে ঠাকুর দেখতে দেখতে পায়ের অবস্থাটা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে একটা ঠাকুর দেখেই কিন্তু আমি বসে পড়ি, যেখানে যা জায়গা পাই সেখানেই বসে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবারও ঠাকুর দেখা শুরু করে দিই। এটাও একটা ঠাকুর, দেখুন এটা সল্টলেকে, আমাদের বাড়ির থেকে ওই 8 ঘন্টার রাস্তা। খুব সুন্দর প্যান্ডেল এবং খুব সুন্দর ঠাকুরটা করেছে। এই সময়টা বেরালে একটুখানি ভিড়টা কম হয়, কিন্তু যত বেলা বাড়তে থাকে ততই ভিড়টা কিন্তু বেশি হয়ে যায়। তবে প্রত্যেকটা দিন এমন সময় বেরাই সেখানে কিন্তু আমি যে মণ্ডপেই যাই না কেন ভোগ ঠিক পেয়ে যাই। আর আমি যেহেতু নিরামিষই খাই, তাই জন্য আমার কিন্তু খুব সুবিধা হয়েছে। এক তো মায়ের ভোগ এত সুস্বাদু, তার মধ্যে পেটটাও ভরে যায়, আর ঠাকুর দেখতে কোনো অসুবিধাও হয় না। ঠাকুর দেখতে দেখতে আবার চলে এসেছি কেনাকাটা করতে। আসলে আমাদের এক রিলেটিভের বাচ্চার জন্মদিন আছে এর মধ্যেই, মানে দশমীর পরের দিনকে, সেই জন্যেই কিছু কেনাকাটা করার জন্য দেখে নিলাম যে ছোট বাচ্চাদের কি দেব। আর এদিকে আমার ছেলে দেখুন একটা লেজার
ডিয়ার লাইট কিনেছে 200 টাকা দিয়ে, এত সুন্দর। প্রথমে তো বুঝতে পারিনি, পরে যখন ঘরে এসে দেখালো তখন সত্যিই ভালো লেগেছে। গতকাল ঠাকুর দেখতে বেরিয়ে বাড়ি ফিরেছি তাও প্রায় 1:30 নাগাদ, মানে রাত 1:30 নাগাদ। তখন এসেই শুয়ে পড়েছি, আর গায়ে হাত পা একটুও জোর ছিল না। সকালবেলা উঠেই ভাবলাম আগে আমি চান ঠান করে ঠাকুরকে পুজো দিয়ে একটুখানি জলখাবার করেই সবজি তুলতে চলে আসি, কারণ সবজিগুলো এবার নষ্টই হবে। ভোরবেলা একবার এসেছিলাম, তখন কিছুটা ঝিঙে কেটে রেখে দিয়ে গেছিলাম, নিয়ে যেতে ভুলে গেছি। আর এখন জলখাবার খেয়ে বাকি ঝিঙেগুলোকেও তুলবো, সাথে আরও অন্যান্য শাক সবজি অনেকগুলোকেই তুলবো। এই কটা দিন রান্না করিনি, তবে আজকে ঘরে রান্না করব, কারণ আজকে আর আমাদের পায়ের জোর নেই যে কোথাও ঠাকুর দেখতে যাব। তবে এবেলা তো কোথাও বেরাবো না, দুপুরেও কোথাও বেরাবো না, সন্ধ্যের দিকে অবশ্যই আমরা বেরাবো আবারও। এদিকে ঝিঙে উচ্ছে এগুলো তো তোলা হয়েই গিয়েছে, আবার ওদিকে বরবটিও তুলতে হবে। সাথে ঝিঙের কিন্তু আরও কড়া পড়েছে, সেই কড়াগুলোকেও একটুখানি ঝুলিয়ে দেবো। কিছু কিছু গাছের মধ্যে আটকে গেছে, মানে এখানে যে করলা গাছগুলো ছিল করলা গাছের মধ্যে আটকে রয়েছে। ঝুলিয়ে দিলে লম্বাটা কিন্তু খুবই ভালো হয়। আর এই ঝিঙেটাকে দেখে প্রথমে ভাবলাম পোকায় নষ্ট করে দিয়েছে, পরে দেখছি না, ঝিঙেটা একেবারেই ঠিকঠাক রয়েছে। তো খুব সাবধানে কাটতে হচ্ছে যাতে নেটটা না কেটে যায়। নেটটা যেহেতু একেবারেই নতুন, মাত্র 1.5 বছর হয়েছে নেটটার বয়স, তাও এত সুন্দর রয়েছে, রঙটাও একেবারে ঠিকঠাক রয়েছে, তাই খুব সাবধানেই কেটে নিলাম। তবে এই নেটের তলা থেকে সবজি তুলতে গেলে চুলটা একেবারেই 12টা 5 হয়ে যায়, একেবারে ঘেঁটে ফেটে নষ্ট হয়ে জড়িয়ে জারিয়ে কি হয়ে যায়। বেশ মেঘলা মেঘলা দিন। আর এদিকে দেখুন আবারও একটা ঝিঙে বেশ বড় হয়েছে, তবে এটা কিন্তু একেবারেই ছোট, এটা বড় হতে আরও কিছুটা সময় লাগবে, 2-3 দিনের মধ্যে মোটামুটি রেডি হয়ে যাবে, তখন আবার তুলে এটাকে নিয়ে যাব। তবে আরও অন্যদিকে কিন্তু ঝিঙে রেডি হয়ে গিয়েছে। এখানে মাত্র 2টো ঝিঙে গাছ রয়েছে, কিন্তু চারিদিকে এত ব্রাঞ্চ হয়েছে, আর সব ব্রাঞ্চেই এত কড়া পড়েছে। আর ঝিঙেগুলোর সাইজও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর একেবারেই কিন্তু পুষ্ট, সম্পূর্ণ জৈবভাবে তৈরি করা, যেহেতু খেতে তো ভালো হবেই, যেহেতু এর মধ্যে একেবারেই কেমিক্যাল সার হয়নি। আর এই দেখুন ঝিঙেগুলো, এইগুলো হচ্ছে এই পাশের গাছ থেকে তুলেছি। এখানে যেহেতু 2টো গাছ বললাম, এক সাইডে রয়েছে ক্যারেটের মধ্যে একটা ঝিঙে গাছ, আর আরেক সাইডে যেটা রয়েছে যেটা হচ্ছে ড্রামের মধ্যে, সেটা ঝিঙেটা হচ্ছে এইটা। একটা ঝিঙে হচ্ছে একটু গোল গোল টাইপের, লম্বা দুটোই, কিন্তু একটা গোলাকার মতো তলার দিকটা, আর একটা শুধুই লম্বা মতো। কিছুটা উচ্ছেও তোলা হয়ে গিয়েছে। তবে ঝিঙেগুলো কিন্তু সুন্দর হয়েছে, দেখুন কতটা পুষ্ট, আর কি সুন্দর ফুলগুলো দেখুন মাথার মধ্যে আটকে রয়েছে। খুব ভালো লাগে যখন নিজের গাছের সবজি যদি পেরে রান্না করে খাওয়া হয়, এর স্বাদটা কিন্তু একেবারেই আলাদা। এটা হচ্ছে অন্য গাছে যেটা বললাম, একটু লম্বা লম্বা মতো, মানে গোলাকার না। আর এদিকে 4টে উচ্ছেও পেয়ে গেছি, আরও উচ্ছে রয়েছে, তবে সেগুলো ছোট, সেগুলো এখনও পর্যন্ত বতি হয়নি। তা এইদিকে থাক, এইদিকের গাছগুলো তো মোটামুটি যেগুলো তোলার মতো তুলে নিয়েছি, আর যেগুলো ছোট আছে সেগুলো আরও 4-5 দিন সময় লাগবে। আর ঠিক ছাদের এই পাশটাতেও আবার ঝিঙে রেডি হচ্ছে। এদিকে ঝিঙেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে। এটা গত সপ্তাহে যে ঝিঙেগুলো তুলে নিয়েছিলাম সেগুলো হচ্ছে এই সাইডের গাছে, আবারও নতুন করে করা পড়েছে, আর বরবটি তো হচ্ছে। কিন্তু এখানে আবার দেখছি কয়েকটা ঝিঙে কিন্তু নষ্টও হয়েছে, মানে হলুদ হয়ে গিয়েছে, হয়তো ঠিকভাবে পরাগায়ন হয়নি। আর এই দিকে ঝিঙেগুলো তো ওই গাছগুলোর থেকেও বড় হয়, ছোট অবস্থাতে দেখুন কতটা লম্বা হয়েছে। এই ঝিঙেগুলো সব থেকে বড় হয়, এর ভ্যারাইটিটা আলাদা। আসলে বীজ তো নানান জায়গা থেকে কালেক্ট করি, আর যেখান থেকে আপনি বীজ কিনুন না কেন, সব বীজ থেকে কিন্তু ভালোভাবে চারা ওঠেও না, উঠলেও সেই চারাগুলো কিন্তু ঠিকঠাকভাবে বড়ও হয় না, তার আগেই মারা যায়। এই দেখুন আরও এখানে ফাঁকে ফোকরে কিন্তু প্রচুর ঝিঙে হয়েছে। এদিকে বরবটি গাছগুলোতে 4 বার বরবটি তোলা হয়ে গিয়েছে। এখন দেখছি বরবটি হচ্ছে, কিন্তু সংখ্যায় ভীষণ কম, খুব একটা বড় যে হচ্ছে এমনটাও না, তবে 2-1টা কিন্তু অনেক বড় হয়েছে। একই গাছে দেখুন একই ডালে রয়েছে, একটা ভীষণ ছোট বিমসের মতো, আর একটা ভীষণ লম্বা। তো যেহেতু বরবটি গাছে খুব একটা বেশি ফলন অনেক দিন ধরে দেয় না, একটা গাছে অন্তত 4 থেকে 5 বার ফলন পাওয়া যায়, তারপরেই কিন্তু ফলনগুলো আস্তে আস্তে কমে যায়। এদিকে শসাটাও কিন্তু ভালোই বড় হচ্ছে, তবে এখনও এর মধ্যে ঠিকভাবে বতি হয়নি, আর একটু বড় হোক তারপর তুলবো। এদিকে ছেলেও এদিকে বরবটিগুলোকে তুলে নিচ্ছে, যেহেতু বরবটি তুলতে ওর নাকি ভীষণ ভালো লাগে, তাড়াতাড়ি করে কেটে যায়, কিন্তু ঝিঙে যেহেতু কাটে না বলে ও ঝিঙে একেবারেই তুলতে চায় না। এদিকের যে বরবটিগুলো রয়েছে খাটো এবং লম্বা গোছের, এদিকেরগুলোও রেডি হয়ে গিয়েছে, যেটা কদিন আগে আপনাদেরকে দেখালাম। এই রান্না বান্না হচ্ছিল না বলেই তুলতে পারছিলাম না, তবে আজকে যেহেতু তুলছি তাই সব গাছ থেকেই বরবটিগুলোকে তুলে নেবো। এই গাছগুলো কিন্তু নতুন, এগুলো কিন্তু পুরনো না, এই গাছ থেকে এই প্রথম কিন্তু আমি ফলন পাচ্ছি। এখান থেকেও কিন্তু এখনও 4 বার খাবার পাবো।
এই যে বরবটিগুলোকে তুলছি, এরপরেই গাছে খাবার দিতে হবে। যখনই সবজিটা তোলা হবে তখনই কিন্তু খাবার দিতে হবে, তাহলেই কিন্তু ফলনগুলো ভালো হবে। কারণ ঝিঙে তোলা হয়ে গিয়েছে, দুটো তিনটে উচ্ছেও তুলে নিয়েছি, বরবটিও তোলা হয়ে গেছে, এবার এদিকে কলমি শাক তুলে নেবো। তবে কলমি শাকের মধ্যে দেখছি আবার অনেক ঘাস পাতাও হয়েছে। আসলে খাবার পেয়েছে, তার মধ্যে বৃষ্টিও হয়েছে, তাই একেবারে তত্তরিয়ে বেড়ে উঠেছে। এদিকে কলমি শাকগুলোকে গোড়ার কিছুটা উপর থেকে কেটে নেবো, তাহলে আরও ঘন হবে, গোছালো হবে। আর গোড়া শুদ্ধ টেনে তুলে দিলে কিন্তু গাছটা আর হবেই না। আবার এর মধ্যে দেখছি নয়নতারা গাছও হয়েছে। আসলে শাকের মধ্যে সবুজ সবুজ হয়েছিল, তাই দেখতেও পাইনি। অনেকটা শাকই হয়েছে, আরও একটা টবের মধ্যে রয়েছে, মানে ক্যারেটের মধ্যে রয়েছে, সেখান থেকেও কিন্তু অনেকটা শাক তুলে নেব। সবুজ সবুজ দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগে। এই যে আর একটা ক্যারেটের মধ্যে যে শাকগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু পুরো তুলে নেব। কলমি শাক যত তুলবেন ততই কিন্তু হবে। কলমি শাক কিন্তু অনেক দিন, প্রায় 1 বছর মতো খুব ভালোভাবে থাকে। জলেও করেছিলাম গত বছর, তবে এবারে আর জলের ঝামেলাতে যাইনি, এবারে সোজাসুজি ক্যারেটের মধ্যেই করেছিলাম। শীতের সময় একটুখানি মানে ফলনটা কম হয়, তবে সারা গরমকাল জুড়ে হয়। শীতের সময়তেও হয়, তবে অল্প, মানে একটুখানি কম বাড়ে। গাছের তো কোনো কাজ করিনি, শুধুমাত্র সবজি তুলতে তুলতেই দেখুন আকাশের রং কিভাবে বদলে যাচ্ছে। ঘন মেঘ চারিদিকে, আর একটুখানি পরেই মনে হবে বৃষ্টি শুরু হয়ে যাবে। এই দেখুন কি মেঘ। মাটি ফাটিগুলো তাড়াতাড়ি করে একটুখানি চাপা দিয়ে দিয়েছি, যেহেতু অনেকক্ষণ ধরে ছাদে ছিলাম তাই মাটিগুলোকে খুলে দিয়েছিলাম। এখন তাড়াতাড়ি দেখে ছেলেকে বললাম শিগগিরই ঢেকে দিতে। আর লাল শাক তো সমস্ত টবের ফুল গাছ ঠুল গাছ সমস্ত গাছের গোড়ায় গোড়ায় অনেক হয়ে যায়। চারিদিকে দেখুন হঠাৎ করে কালো মেঘে আকাশ পুরো ঢেকে গিয়েছে, তার মধ্যে ঝোড়ো হাওয়া দিয়েছে বিশাল পরিমাণে। কত গাছ তো আমার হেলেই গিয়েছে। তাড়াতাড়ি করে আমি আর আমার ছেলে মিলে এবং মেয়ে মিলে কিছু কিছু টব তাড়াতাড়ি করে তুলে দিয়েছি। এত জোরে জোরে হাওয়া দিলে মাটির টবগুলো কখনোই পড়ে যায় না, যেহেতু ভারী হয়। কিন্তু প্লাস্টিকের বালতি টালতি বা ছোট ছোট যে টবগুলো থাকে গাছগুলো, সেগুলো কিন্তু হেলে হেলে পড়ে যায়। যেহেতু হালকা, তাই প্রায় সপ্তাহখানেক আগেই এই করবী গাছের সমস্ত ফুল ঝরে পড়ে গিয়েছিল। 1 সপ্তাহের মধ্যে আবার এত সুন্দর রোদ পেয়ে গাছ ভরে ফুল হয়েছে। আবারও বৃষ্টি হলে গাছটি পুরো ন্যাড়া হয়ে যাবে। তবে ভীষণ লক্ষ্মী একটা গাছ, এত কষ্ট সহ্য করে কিন্তু সারাটা বছরই ফুল দেয়। কোনো চাহিদা নেই, তেমন কোনো খাবারও দিই না। যখন সমস্ত গাছে খাবার দিই একটুখানি সর্ষের খোল জল বা তরল সার, তখনই এই গাছে দিই। বিশেষ কোনো যত্নই লাগে না। তবে ছাদ বাগান কিন্তু যে কোনো রূপেই ভালো লাগে। রোদ উঠলে সৌন্দর্যটা আলাদা, এবং মেঘলা মেঘলা থাকলে বা বৃষ্টি হলেও সৌন্দর্যটা কিন্তু আলাদা। দারুণ সব ক্ষেত্রেই লাগে, খুবই ভালো লাগে। এত ঘন কালো মেঘ হলেও কিন্তু বৃষ্টিটা হয়নি, ওই 2-4 ফোঁটা পড়েছে মোটামুটি। তবে ছাদটাও কিন্তু সম্পূর্ণ ভেজেনি। হাওয়া দিয়েছে প্রচুর পরিমাণে, এত হাওয়া দিয়েছে আমার ট্যাঙ্কের একদিকের একটা আমড়া গাছের সাথে শসা গাছ একসাথেই ছিল, সেইগুলো কিন্তু আবার পড়ে গিয়েছে। দেখাচ্ছি চলুন আস্তে আস্তে। প্লাস্টিকের জায়গায় গাছ করলে এই এক অসুবিধা, একটু ঝড় বা হাওয়া দিলেই পড়ে যায়। এই দেখুন পড়ে গিয়েছে। যেহেতু আমরা ছাদেই ছিলাম তাই সঙ্গে সঙ্গেই আমরা তুলে দেবো। যদি না থাকতাম তাহলে এইভাবেই পড়ে থাকতো, আর শসা গাছটা একেবারেই মারা যেত। যেহেতু শসা গাছের ওপরেই পড়েছে, আমি আর আমার ছেলে দুজনে মিলে তুলছি, আর আমার মেয়ে এদিকে দাঁড়িয়ে ভিডিও করছিল। যেহেতু সমস্ত ভিডিওটাই ও করছিল। এখন ছুটি রয়েছে তাই আমার কাছে সবসময়তেই থাকে, ছাদেও থাকে সবসময়। ছাদের কাজ করতে করতে কতই না গল্প হলো, মা বেটা বেটির। কোন ঠাকুরটা বেশি ভালো হয়েছে, কোন ঠাকুরটা এখনও বাকি রয়েছে, কোন ঠাকুরটা দেখতে যাব, বা কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, বা কোথায় লাইনটা বেশি পড়বে, বিকাল হতে হতে কোন ঠাকুরটা যাওয়া যাবে, এরকম নানান ধরনের গল্প। তার মধ্যে পা ব্যথা তো রয়েছে। পা ব্যথা নিয়ে যখন বাড়িতে ফিরি তখন মনে হয় আর মনে দাঁড়াতেই পারবো না, ঠাকুর দেখতেও পারবো না। কিন্তু যখনই ওই 1-2 ঘন্টা রেস্ট নিয়ে নিই বা ঘরে একটুখানি বসে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কিন্তু আবারও এনার্জি চলে আসে যে চলো আবারও তো একটা বছরের অপেক্ষা, তার থেকে নয় একটু কষ্ট মষ্ট নিয়ে পায়ে ব্যান্ডেড ফ্যান্ডেড দিয়ে আবারও বেরিয়ে পড়ি। এদিকে গাছগুলোকেও তুলে দিয়েছি, সব বসিয়ে দিয়েছি। আসলে এদিকে না বাঁধার প্যাসেজ নেই, সেই জন্যই ওই গাছটা বাঁধতে পারিনি। আর পেছনের কলা গাছটিও দেখুন কতটা হেলে গিয়েছিল, ওটাকেও ঠিকঠাকভাবে গ্রিলের সাথে বেঁধে দিলাম। এদিকে মাটিগুলোকেও ছেলেকে বললাম চাপা দিয়ে দিতে, যাতে এদিকে শুকনো মাটিগুলো ভিজে না যায়। আর ওই যে তক্তাগুলো রাখা রয়েছে যেগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে, সেগুলোকে দিয়ে চাপা দিয়ে দিলাম। তবে ও ঠিকভাবে দিতে পারছিল না বলে আমাকে আবারও ঠিকঠাকভাবে দিতে হলো, কারণ জল যদি বেয়ে নিচে মাটিগুলোর মধ্যে পড়ে তাহলে মাটিগুলোর সমস্তটাই ভিজে যাবে। পুজোর আনন্দে অনেক কাজ কিন্তু আমার পেন্ডিং হয়ে গেল। এখনও অনেক বেড ফেড বানানোর আছে, অনেক মাটি তৈরি করার রয়েছে, মাটি শুকনো করতে দেওয়ার রয়েছে, চারা তৈরি করার।
হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই জন্য ছেলেকে বললাম ছোটো চারার ওপর থেকে এই ঢাকাগুলো সরিয়ে দিতে। আর তো রোদের তাপ নেই, তাই ছোটো চারার ওপর খুব একটা আঘাতও আসবে না। কড়া রোদ পড়লে ছোটো চারাগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে। আর এই ঝিরঝিরে অল্প অল্প বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না, উল্টে ভালোই হবে। এদিকের কপি গাছগুলো দিব্যি রয়েছে, সাথে সাথে অন্য অন্য জায়গায় যে ছোটো ছোটো চারাগুলো রয়েছে সেগুলোও একেবারে ঠিক আছে। এগুলোকে সরিয়ে এক সাইডে রেখে দিতে বললাম। সমস্ত ফুল টুলতে তোলা আগেই হয়ে গিয়েছে, শাকটাকেও সাইডে রেখে দিতে বললাম। মোটামুটি কাজ সব শেষই হয়ে গিয়েছে। আসলে তিনজনে মিলে হাত লাগিয়ে করছি, তাই তাড়াতাড়ি করে হয়েও গিয়েছে। আর ঝড় কিন্তু মাঝে মধ্যেই উঠছে। আর এদিকে কামিনী ফুলগুলো দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। এত জোরে হাওয়া দিয়েছে যে লতানো গাছগুলো একেবারে নিচে চলে গিয়েছিল। এগুলোকে একটুখানি উপরে তুলে ঝিঙে গাছের ভেতরে দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকুন।